হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পার্ট ২। আমার জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল ২০১৭ সালে। সেইবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম। দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের ১ তারিখ আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের ২ তারিখ ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র এক মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয় মাথায় রেখে ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিলাম সেইবার ঢাকা শহরের জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিলও তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল ২০১৭ সালে, আমার ১৬তম জন্মদিনে। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে। ওই অচেনা লোকটার সাথে চেনা নেই জানা নেই, তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুর টাইপ বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বোঝাতে পারতাম আসলেই আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টে কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার, যাকে আমি সত্যি সাহায্য করতে চেয়েছিলাম। বিপদগ্রস্ত বলে তার সাথে আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সে কি পরিস্থিতি! কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি যত জটিল আর স্মরণীয় মুহূর্তের দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধুমাত্র বাড়ির আপন পুরুষগুলো ছাড়া, এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আঁধারে রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দেখেছিলাম সেই রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয়েছিল সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না সেই রাতে, বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সে এলাকায় বিদ্যুৎ সংকট ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুইজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধামকি, আর অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন, সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাইরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা, ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে করতে চেয়েছিলাম। এজন্যই সেই দিন রাতে শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীটার মুখটা স্মরণে রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচরণ করলেও তেমন কিছু আসে না মস্তিষ্কে, শুধু সরু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটার বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, এই আর কি। ফ্রিতে তো লোকটার নামও জানি না, সেই যে স্মরণ রাখবো বা খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করে বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। ২০১৭ সালে হওয়া এই ঘটনার পর বিগত ১ বছর ৫ মাস পর আবারও আমার জীবনে এক নতুন মোড় নেয়। নবম শ্রেণী পাশ করলাম। দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম। রেজাল্টও বের হলো। মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম। ২০১৯ সালের দিকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজের ভর্তি হওয়ার
চিন্তাটাও আমার বাপ ভাইয়ের ওপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানে ভর্তি হতে হবে আমাকে, এক কথায়। তাই পড়াশোনার বিষয়ে কোনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য একদলে জুঁইও আছে। ওকেও আমার ছোট চাচা আমার সাথে ভর্তি করবে। যেহেতু আমরা দুইজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কখনো কারো চিন্তাতে আপাতত ছিল। তাই সহপাঠী হিসেবে জুঁইকে পাবো এটা নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা, যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করবে। মানে আমাদের প্রথমে আসিফ ভাইয়ের ফ্ল্যাটে থেকে থাকতে হবে। পরবর্তী সময়ে যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব, তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে। এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাই তখন সবেমাত্র মাস্টার্স করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সে। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়ার পড়ালেখার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজের বাড়ি। সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমরা এই চট্টগ্রাম শহরকে আপন মনে হতো না। সেখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছা ছিল আশুগঞ্জে কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল। তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তুলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলবে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মুর আঁচল ধরে কি কান্নাকাটি না করেছিলাম। কাঁদতে কাঁদতে গোটা একটা দিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রোহ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বু শক্ত মন নরম হলো না। আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়া আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিট এর মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজে ভার্সিটি যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাতো টিচার হিসেবে। আর আমরা কলেজ শেষ করে বিকালের দিকে আরিফ ভাইয়ার কোচিং সেন্টারেও যেতাম খাতা বই নিয়ে ক্লাস করতে। আমি আর জুঁই দুজনেই ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল।
বিধায় সেজন্যই মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগতো বলেই বাসায় কাউকে না জানিয়ে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিলাম ৯ম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়েই সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণে রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হা হা হা। আমার বাল্যকালের মজা করাটা আজ আমার ওপর ভারী পড়ে গেল। এজন্যই মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই, সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগবে না। সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনীতি পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝে মধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেকে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়ার দিবি, ব্যাস এটুকুই। আচ্ছা শোন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নিব 6 বান্ধবী, বেসরকারি বা বেকার পোলাপাইনের সাথে করে। কারণ অসহায় পোলাপাইনদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগো লগে প্রেম করার। সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাই বেলায় কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডার লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীর কথা তদারকিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত, রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়া দ্রুত ক্যান্সেল কর। এটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তা যে বোকা গিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা বিপদে ফেলা যাবে না, তাই রিক্তা মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দোয়া করে দে, শক্তপুক্ত, কালো, বেটে, অসুন্দর, ভুঁড়িওয়ালা, যেমন হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই হবে। কিরে, তোর চলবে না? মাইশার কথায় পাশ থেকে ফোড়ং কাটল সুমি। অতি উৎসাহে বলল, হ মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশের বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়ার লাগবো না। মন খারাপ করিস না দোস্ত, যা আমরা তোরে মাইশার কথায় মন্ত্রী জামাইয়ের দোয়া কইরা দিব নেহা। তোর মন্ত্রীমশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রকচটা মন্ত্রী হতে হবে, যে কথায় কথায় তোকে এমনই 2-4টা থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করেই আমার 6 বান্ধবীরা আকাশ কুসুম দুহাত তুলে মোনাজাত করত আমার জন্য। ভীষণ রকমের
খেপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতন চেতে যেতাম আমি ওদের উল্টোপাল্টা দোয়া, আর মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো আমায়। এই একটা কথা কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতার জামাই পেলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমায় দেখে জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো ভুঁড়িওয়ালা বয়স্ক লোক। এমন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাই, তো বুড়ো জামাইকে কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল এই হঠাৎ হওয়া বিয়ের পরপর। আজ বছর 1.5 হলো আমি কাউকে বলি না আমার রাজনীতি পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারবে কিভাবে? আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়েটার ঘটনাটি খুলে বলি না, এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকে দোষ দিবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মাত্রই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। আব্বুর ভয়ে আজ পর্যন্ত আমি জুঁইয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করব বলে মনে হয় না, কারণ আমার সেই সৎ সাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল, আর কাকেই বা সেই রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না। এজন্যই মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত 1.5 বছরে 2 বার বিষয়টা লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে। স্বামী শব্দটা নিয়ে নাম, দাম, ঠিকানা, পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল। দীর্ঘ সময়ের দূরত্বে তার আলো চেহারাটাও ভুলে যাচ্ছি দিন বা দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবনে যে থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা জীবনে পাবো না বলেই এটাও জানি। তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্থিত বিষয়ে ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একটা স্মৃতিচরণ করলাম। বিছানায় 2 পা দোলাতে বুকে ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুঁইয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নেই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসে সাজতে। তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার আজব। এইবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আমার। জুঁইয়ের এত দেরিতে আজ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরো 1 মাস
খানিক আগে শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বেশ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজে ফাউন্ডার্সদের জন স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পেছাতে হয়েছে। এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাস পেছালেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেই সব কথা। কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সে আমার দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুঁইকে নিয়ে। মেয়েটা এখনো বিরতিবিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে আজও? আবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুঁইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি নাকি কলেজে? আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়ায় তাড়াহুড়ো করে জুঁই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল, শুধু শুধু রাখছিস কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুঁই এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ার সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গুছাতে ব্যস্ত ভঙ্গিতে জুঁই বলল, সরি বোন, এই তো শেষ আমার। চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা। এবার চল। জুঁই হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালাম। মেয়েটা সত্যি পাগল। এক তো নিজেই দেরি করে, তারপর আবার সেই নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ের বাইকে চড়লাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখ লাগলো কলেজের ভারী প্যান্ডেলের সাজসজ্জা। সেখানে কলেজের ছাত্রছাত্রীরা ভারী ভারী পোশাক। এই যে এক লাল সবুজ পতাকা হয়ে আছে সবাই। আহ, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ নেই। জুঁই আর আমি দুইজনে সবুজ রঙা শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়ির জামদানি, ব্যাস। ছোট পা ফেলে কলেজে গেটে ধরে ভেতরে ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি। আমাদের আরো আগে আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছনে বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের আরো এরাই ভিআইপি। সেই সাথে এই কলেজের ওনারা। ছাত্রী জনসভায় আমি গিয়ে বারবারই পেছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতে হলো। আমার হাত ফোন নেই। জুঁইয়ের হাতে আরিফ ভাইয়ের একটা ফোন আছে, সেটা দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ঝেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম গোল চোখে।
চোখে লাগলো আমার। 3টা গাড়ি থেকে 3জন মানুষকে বের হতে দেখলাম, ধপধপে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধ আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলের ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্বে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে। আর তৃতীয়জনকে চোখে লাগার মতো ছিল। দূর থেকে এক ঝলক দেখে বুঝতে পারলাম শতনারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। এই বুঝি সেই লোক যাকে নিয়ে বিগত 1 মাস ধরে গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হয়তো এই অস্বাভাবিক ছিল না, হতে পারে অস্বাভাবিক ছিল না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম। কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গোমট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3টিকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যারগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বুঝতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। ঋতু, প্লিজ ঋতু চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজা শেষ করে একেবারেই যাব, কিন্তু তাড়াহুড়ো এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন।
নেম প্লেসের জায়গাগুলোতে ভুল। আব্বুর নামের জায়গায়